প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৎপুরুষ সমাস বোঝাবো তোমাদের। তৎপুরুষ সমাস আমি ছোট্ট করে সংজ্ঞাটা লিখে নিয়েছি। সেটা হচ্ছে এই সমাসের সংজ্ঞার দুটো পার্ট, খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করো। প্রথমটা হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য। পূর্ব পদের বিভক্তি লোপ পায় মানে কি? মানে হচ্ছে যখন আমরা তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য করব তখন পূর্বপদ হিসেবে যে পদটা থাকবে ওটার সাথে একটা বিভক্তি যুক্ত থাকবেই, এবং এই বিভক্তিটা যখন সমাস সাধিত পদে পরিণত হবে তখন এই বিভক্তিটা বিলুপ্ত হয়ে যাবে। বিভক্তিগুলো কি একটু খেয়াল করো। আমাদের সাধারণত কারক নির্ণয়ের ক্ষেত্রে বিভক্তিগুলো প্রয়োজন হয়, আর নর্মালি আমাদের সব বাক্যই আমরা বিভক্তি যোগ করেই শব্দগুলোকে বাক্যে পদ আকারে ব্যবহার করে বাক্য তৈরি করি। একটা শব্দের সাথে আর একটা শব্দের বা এক পদের সাথে আর এক পদের সম্পর্ক স্থাপন করে দেয় বিভক্তিগুলো। এটা আর আলাদা চ্যাপ্টার আমি পরে তোমাদের কারক পড়াবো, যখন সেখানে সেটা তোমরা দেখতে পারবে। তো কিন্তু এখানেও তোমার জেনারেলি একটু মনে রাখতে হবে, আমাদের 7টা বিভক্তি আমরা কারক নির্ণয়ের ক্ষেত্রে বলি, কিন্তু 7 বিভক্তির মধ্যে একটা যে শূন্য বিভক্তি ওটা এই আমাদের সমাসের ক্ষেত্রে ওটা দরকার নেই, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ওটা দরকার নেই। 6টা বিভক্তি, দ্বিতীয়া কে রে রে, আমি খুব সংক্ষেপে বলছি। তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে রে, যেটা আমাদের কারক নির্ণয়ের ক্ষেত্রে আমরা সম্প্রদান কারক হলে চতুর্থী বলি, আর একই সাইন যেটা দ্বিতীয়া কর্মকারক হলে আমরা দ্বিতীয়া বলি। কিন্তু এটার ক্ষেত্রে চতুর্থীটা আছে, দু একটা কে যুক্ত সমাস, চতুর্থী বিভক্তি যুক্ত তৎপুরুষ সমাস আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চতুর্থী তৎপুরুষ সমাসটা হয় নিমিত্ত অর্থে, কোনো কিছুর জন্য, ফর দ্য সেক অফ, এরকম। এটা বিস্তারিত ডিটেল বুঝাবো। চতুর্থী তাহলে কে রে রে, এরপরে হইতে থেকে চে পঞ্চমী, র এ ষষ্ঠী, এ অ তে হচ্ছে সপ্তমী। এই বিভক্তিগুলো খুব সংক্ষেপে মনে রাখতে হবে, এগুলো যুক্ত হবে, দেখবা এটা না জানলে বুঝতে পারবো না। তাহলে আমাদের যখনই আমরা তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য করব তখন পূর্বপদের সাথে কোনো না কোনো একটা বিভক্তি যুক্ত থাকবে এবং ওই বিভক্তিটা বিলুপ্ত হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। বিলাত ফেরত, আমি এখানে আর এক্সাম্পল দিচ্ছি না, কারণ আমি প্রত্যেকটা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সবগুলোরই এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাবো সিরিয়ালি। এই জন্য একটা বুঝাচ্ছি সংখ্যাটা বোঝানোর জন্য। দেখো কি বলেছে, যে পূর্বপদের সাথে একটা বিভক্তি থাকবে এবং ওই বিভক্তিটা বিলুপ্ত হয়ে যাবে। এই যে বিলাত পূর্বপদ, ফেরত পরপদ, বিলাত পূর্বপদের সাথে হইতে বিভক্তি যুক্ত আছে। এখানে সমাস সাধিত পদে দেখো ওখানে গিয়ে বিলাত আছে এবং ফেরত আছে, এই যে হইতে পঞ্চমীটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এবং পরের অংশ বলেছে কি, যে পরপদের অর্থের প্রাধান্য। পরপদের অর্থের প্রাধান্য মানে যে সমাস সাধিত পদটি হবে বা সমস্ত পদটি হবে সেইটা যে অর্থ প্রকাশ করবে তার মধ্যে পরপদটার অর্থের কর্তৃত্ব। এই যে বিলাত ফেরত শব্দের মধ্যে পরপদ ফেরতের কর্তৃত্ব। কেন বিলাত তোমরা হয়তো এখন এই যুগে হয়তো জানো না, এক সময় বিলাত বলতো কেউ লন্ডন, ইংল্যান্ড, ব্রিটেনে বা ইউরোপে গেলেও বলতো যে বিলাতে গিয়েছে কেউ ডাক্তারি পড়তে বা আইন শাস্ত্র পড়তে, তখন বলতো যে বিলাত ফেরত ডাক্তার বা বিলাত ফেরত উকিল। কেন ওই বিলাত বলতো লন্ডন এবং ইংল্যান্ড, ইউরোপকে? তো ওই খুব সম্মানিত একটা শব্দ ছিল। এটা এখন আর বাস্তবে কাউকে বলতে শুনি না। যাই হোক, তাহলে ফিরে আসছে কেউ একজন, ফিরে এসেছে বিলাত থেকে, এই ফিরে আসাটার বিষয়টি এখানে মুখ্য। সে বিলাত থেকে ফিরে এসছে না, নিউ ইয়র্ক থেকে ফিরে এসছে না, সিডনি থেকে ফিরে এসছে না, দিল্লি থেকে ফিরে এসছে না, সিঙ্গাপুর থেকে ফিরে এসছে না, সৌদি আরব থেকে ফিরে এসছে, সেটা বিষয় না। এইটা মুখ্য হচ্ছে ফিরে আসার ব্যাপারটা এখানে মুখ্য। সো ফিরে আসার ব্যাপারটাই বোঝাতে যাচ্ছে। সো এখানে দেখো পরপদ ফেরতের কর্তৃত্ব।
মূল সমাসটা বুঝলে যে তৎপুরুষ সমাস কি, এখন একটা একটা করে আমি তোমাদের দেখাচ্ছি কি তৎপুরুষ সমাসে। আমি যে তোমাদেরকে বললাম যে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে, তার মানে হচ্ছে প্রত্যেকটা তৎপুরুষ সমাসের ভাগ তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সমাস নির্ণয় করবা তাদের ক্ষেত্রে যেমন তাদের ক্ষেত্রে তোমার সমাসের নাম লিখতে দ্বিতীয় তৎপুরুষ, অর তৃতীয় তৎপুরুষ, অর চতুর্থী তৎপুরুষ, অর পঞ্চমী তৎপুরুষ, অর ষষ্ঠী তৎপুরুষ, অর আলাদা উপভাগ অলুক তৎপুরুষ, নয় তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, সেটা পরে বোঝাচ্ছি। এইভাবে লিখতে হবে, শুধু তৎপুরুষ লিখলে হবে না। যেমন সাধারণ কর্মধারা যেটা তুমি শুধু মহান যে নবী মহানবী যদি কর্মধারায় সমাসের নাম লিখে দিলাম উত্তর হয়ে যাবে, কিন্তু এটা তৎপুরুষ লিখলে হবে না, পুরো লিখতে হবে দ্বিতীয় তৎপুরুষ, অর তৃতীয় তৎপুরুষ, অর চতুর্থ ইত্যাদি। তাহলে এটা কিভাবে হবে, এটা খুব সহজ করে বলে দিই। সিরিয়ালি যখন লিখবা দেখবা যে ওই যে আমাদের 6টা বিভক্তি, তো এই 6টা বিভক্তির শূন্যপাত, প্রথমা বা শূন্যপাত দ্বিতীয় থেকে শুরু সপ্তমী পর্যন্ত, যে নাম্বারের বিভক্তি যেটার সাথে যুক্ত হবে সেটা হচ্ছে ওই নাম্বারের তৎপুরুষ সমাস। মানে দ্বিতীয় বিভক্তি যুক্ত হলে দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক যুক্ত হলে তৃতীয় তৎপুরুষ সমাস, 4 নম্বরটা যুক্ত হলে 4 নম্বর, 5 নম্বর 5 নম্বরটা হইতে থেকে যে ওই যে বিলাত ফেরত বুঝালাম হইতে থেকে চে পঞ্চমী বিভক্তি, এটা যুক্ত হলে পঞ্চমী তৎপুরুষ সমাস। এভাবে নাম্বারিং করে তোমাদেরকে সমাসের নাম লিখতে হবে। এবার দেখো, বিপদ কে আপন্ন, বিপদাপন্ন, পরলোকে গত, পরলোকগত। দেখো কে বিভক্তি যুক্ত হয়েছে, বিপদাপন্ন শব্দ হয়েছে, পরলোকগত শব্দ তৈরি হয়েছে, কে বিভক্তি যুক্ত, পরলোক যোগ কে, পরলোকে, তো এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার দেখো তৃতীয়া, মেঘ দ্বারা লুপ্ত, মেঘ লুপ্ত, শ্রমলব্ধ, শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ, দ্বারা দিয়া কর্তৃক আমরা পেলাম। এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ, তৃতীয়া। এবার দেখো চতুর্থী, চতুর্থী তৎপুরুষ সমাস সাধারণত নিমিত্তার্থে হয়। তপের নিমিত্ত বল, রান্নার নিমিত্ত বল, ডাকের জন্য মাসুল, ডাক মাসুল, অর্থাৎ নিমিত্ত শব্দের মানে হচ্ছে ফর দ্য সেক অফ পারপাস, মানে এই পারপাসে এইটা, এই জন্য এইটা, এটার প্রয়োজনে এইটা, এরকম। আবার কে বিভক্তি যুক্ত হয়ে কোনো কোনোটা হয়, তবে কম। চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ
হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই নিমিত্তার্থে হয়, দু একটা কে বিভক্তি যুক্তও আছে। বুঝে নিলাম চতুর্থী তৎপুরুষ। এবার পঞ্চমী। পঞ্চমী তৎপুরুষ হচ্ছে স্কুল থেকে পালানো, স্কুল পালানো, বিলাত হইতে ফেরো, বিলাত ফেরো, এরকম। এই যে থেকে হইতে 5 নম্বর বিভক্তি আছে, সুতরাং এটা পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। এবার দেখো ষষ্ঠী। আমরা ষষ্ঠী বিভক্তি কি জানি? ষষ্ঠী বিভক্তি র এর, এই যে এটা অথবা এটা যুক্ত হয়। দেখো উপলের খণ্ড, উপল খণ্ড, রাজার পুত্র, রাজপুত্র। উপল, উপল শব্দের অর্থ জানো না হয়তো তোমরা। উপল মানে হচ্ছে পাথর, স্টোন, পাথর, পাথরের খণ্ড। উপল শব্দের সাথে এর প্রত্যয় যুক্ত হয়েছে। ষষ্ঠী তৎপুরুষ এটা, কারণ এইটা ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে। খণ্ড এর বিলুপ্ত হয়ে গিয়েছে, উপল আছে, খণ্ড আছে, এবং এখানে খণ্ড পরপদের অর্থের প্রাধান্য। খেয়া সাথে র বিভক্তি যুক্ত হয়েছে। ঘাট, খেয়া ঘাট, ষষ্ঠী তৎপুরুষ। গাছে সপ্তমী বিভক্তি আমরা কি জানি? সপ্তমী বিভক্তি হচ্ছে এ অ তে, এ অ তে। গাছ পাকা, দিবায় নিদ্রা, দিবা নিদ্রা। এই যে সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে, দিবা যোগ অন্তস্থিত যুক্ত হয়েছে, গাছ যোগ এ সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ আমি দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত দেখালাম। এখন তোমাদের 3টা উপভাগ আছে, সেই 3টা তোমাদেরকে বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই অংশ খুব ভালো করে খেয়াল করবা। এইটার উপভাগ, এগুলো থেকে কিন্তু সমাস নির্ণয়ের প্রশ্ন আসে সরাসরি। ন, নেই, নয়, বে ইত্যাদি না বোধক অব্যয় পদ প্রথমে বসে এই সমাস হয়। দেখো এখানে এক্সাম্পলটা দেখো।
নয় অতি বৃহৎ, অনতি বৃহৎ, ন কাতর, অকাতর, তারপরে বে, এই বের ব্র্যাকেটে নয় লিখে দিতে হবে, নয় আইনি, বেআইনি। এই যে এরকম নয় নেই ন বে এই ধরনের না বোধক অব্যয়পদ প্রথমে বসে নয় ও তৎপুরুষ সমাস হয়। এবার দেখো উপপদ তৎপুরুষ। খুব সিম্পল করে এটা খেয়াল করো, এটা হচ্ছে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদ কি আর উপপদ কি এই দুটো বুঝতে পারলেই উপপদ তৎপুরুষ সমাস বুঝে যাবে। কৃদন্ত পদ হচ্ছে কৃত প্রত্যয় সাধিত পদ। আমি আমার প্রত্যয়ের যে ভিডিও আছে, প্রত্যয়ের উপরে দুটো ক্লাস আছে, ওখানে দেখবা এগুলো সুন্দরভাবে বিস্তারিত বোঝানো হয়েছে। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিই। এই যে কৃযোগ নক কারক, এই কারক শব্দটা কৃত প্রত্যয়ের মাধ্যমে সাধিত হয়েছে। এটা একটা কৃদন্ত পদ, কৃত প্রত্যয়ের মাধ্যমে গঠিত যত শব্দ তৈরি হয় সবগুলো কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ। এবার বুঝো উপপদ কি। উপপদ হচ্ছে কৃত প্রত্যয়ে সাধিত কোন পদ বা কৃদন্ত পদ যখন কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, ওই পদটার ঠিক আগে যে পদটা থাকে সেটাই হচ্ছে উপপদ। উপ শব্দটার অর্থই হচ্ছে আগে। উপ মানেই জাস্ট বিফোর, আগে, এটার আগে এটা, এটার আগে এটা। উপসর্গ, তোমাদের উপসর্গ চ্যাপ্টার আছে, যে উপসর্গ কথাটা ওভাবে হয়েছে। উপসৃষ্টি মানে আগে এসে সৃষ্টি হয়, ওই উপসর্গগুলো কোনো শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, ওই জন্য ওটার নাম উপসর্গ। যদি উপসর্গ কখনো ক্লাস নেই, ডিটেল ওটা বুঝিয়ে দেবো। এখানেও উপপদ, বাক্যের মধ্যে কৃদন্ত পদের ঠিক আগে যে পদটা থাকে ওই পদটাকেই উপপদ বলা হয়। তাহলে উপপদ আর কৃদন্ত পদ মিলে যে সমাস হবে সেটা হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। দেখো, পকেট মারে যে, পকেট মার। কুম্ভকার। পঙ্কজ। এই যে সমাসগুলো, ব্যাসবাক্যগুলো আমি করলাম, লক্ষ্য করো। এই যে মারে, এই যে করে, এই যে জন্মে, এই সবগুলো কৃদন্ত পদ, কৃত প্রত্যয় সাধিত পদ। এই জন্মে হয়েছে কিভাবে দেখো, জনন ধাতুর সাথে এ যুক্ত হয়ে জন্মে হয়েছে। এই যে মারে, মার ধাতু যোগ এ, মারে। কর ধাতু যোগ এ, করে। অর্থাৎ ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে, কৃত প্রত্যয় যুক্ত হয়েছে, এগুলো কৃদন্ত শব্দ। এগুলো
এই করে, মারে, জন্মে, এগুলোর জন্মের ঠিক আগে আছে পঙ্ক। পঙ্ক মানে কাদা, কাদা মাটি, মাটি পানিতে মিলে গেলে যেটা হয় মাঠ। পঙ্ক এবং জন্ম, উপপদ এবং কৃদন্ত পদ মিলে পঙ্কজ হয়েছে। করে, কৃদন্ত পদ, এর ঠিক আগের কুম্ভ শব্দটি উপপদ, এই কুম্ভ এবং করে মিলে কুম্ভকার শব্দ হয়েছে। মারে, কৃদন্ত পদ, প্রত্যাশাদিত পদ, এই জন্য কৃদন্ত পদ, এর ঠিক আগে যে পকেট শব্দ আছে এটা উপপদ। কেন? কৃদন্ত পদের আগে বসেছে বলে। পকেট এবং মারে মিলে পকেট মার, জলে চড়ে যে, জলচর, ওরকম। কুম্ভ শব্দটার অর্থ আমার ধারণা তোমরা অনেকেই হয়তো জানো না। কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কুমার। এটা একটা তৎসম সংস্কৃত শব্দ, এটার থেকে কুমার শব্দ, তদ্ভব কুমার শব্দ হয়েছে। কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস, এই কুম্ভকার হচ্ছে কুমার। কুম্ভ শব্দটা বুঝে দিই, এটা একটা তৎসম শব্দ। কুম্ভ মানে কলস, কলসি। তো মৃৎপাত্র, মৃৎশিল্প একসময় আমাদের এখানে সবাই ব্যবহার করতো, এখন তো এটা কমে গেছে, এটা অন্য স্টিল, প্লাস্টিক ইত্যাদি চীনামাটির জন্য। যাই হোক, তো ওই কুম্ভ বা কলস তৈরি করতো বলে তা এই শ্রেণীর, এই পেশার মানুষদের নাম হয়েছে কুম্ভকার, তৎসম শব্দে। এটারই আমাদের বাংলা ভাষায় এসে তদ্ভব রূপ ধারণ করে হয়েছে কুমার। এই কুম্ভকার থেকে কুমার শব্দ এসেছে। কুম্ভ মানে কলস, মানে কলস বানায় যে, ওই জন্য এখন কুমাররা তো আসলে শুধু কলস বানায় না, আরো বাসন কোসন, সরা, হাঁড়ি, আর অনেক কিছু মাটির পাত্র বানায়। কিন্তু কোনো একটাকে ধরে ওই পেশাটার নামকরণ হয়তো যারা ভাষাবিদরা করেছেন, সুতরাং ভাষা এই শব্দটা এসেছে। তাহলে তোমরা এটা বুঝতে পারলা, উপপদ তৎপুরুষ সমাস পরিষ্কার। এবার একটা বাকি আছে, অলুক তৎপুরুষ। দেখো, এই অলুক শব্দটার ব্যাখ্যা জানলেই হয়ে যাবে। অ যোগ লুক, এই লুক শব্দের অর্থ কি তোমরা জানো? যে লুক মানে দেখা, এখানে লুক দেখা না, লুক শব্দের অর্থ হচ্ছে লোপ বা বিলুপ্ত। অলুক, ব্যাকরণে কতগুলো টার্ম আছে, নিপাতনে, লুক বা অলুক, বিপসা, এরকম কতগুলো টার্ম আছে, এগুলো বুঝতে হবে। এই লুক মানে হচ্ছে লোপ পাওয়া বা বিলুপ্ত হওয়া বাংলা ব্যাকরণে। অলুক মানে লোপ পায় না বা বিলুপ্ত হয় না। কি লোপ পায় না বা বিলুপ্ত হয় না? এবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আমরা তৎপুরুষ সমাসের সংজ্ঞা বলেছি যে তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য করলেই সব সময় পূর্বপদের সাথে কোনো না কোনো একটা বিভক্তি যুক্ত থাকবে এবং পরপদে প্রাধান্য থাকবে। এখানে হচ্ছে এই একটাতে, তৎপুরুষের এই একটাতে অল্প কিছু শব্দ আছে সমাসসাধিত, তৎপুরুষ সমাসসাধিত, যে শব্দগুলোর মধ্যে থেকে বিভক্তি লোপ পায় না, এই জন্য এটাকে অলুক তৎপুরুষ বলা হয়। যেমন এখানে ঘিয়ে ভাজা, তেলে ভাজা, দেখো ঘাট যোগ এর ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে, এখানে এটা বিলুপ্ত হয় নাই, ঘাটের মোড়াই আছে। কল যোগ এর, কল মানে যন্ত্র, মেশিন, কল যোগ এর, কলের গান, এখানে কলের গানই আছে, এটা বিলুপ্ত হয় নাই। তারপরে তেল যোগ এ, সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে যথারীতি ব্যাস বাক্যে, কিন্তু এখানে বিভক্তিটা অক্ষুণ্ণ আছে, অলুক অবস্থায় আছে, লোক হয় নাই বা বিলুপ্ত হয় নাই। তাহলে এটা কেন? প্রশ্ন যে স্যার তাহলে ওগুলো হয়ে যায়, এটা কেন হচ্ছে না? এটা হচ্ছে
তোমাদের বুঝিয়ে দিই। আমি আগেও বলেছি, অনেকবার বলেছি যে আগে ভাষা পরে ব্যাকরণ। আগে প্রথমে ভাষা সৃষ্টি হয় মানুষের মুখে মুখে বা লেখনির মাধ্যমে, বলার মাধ্যমে, সমাজে বিভিন্নভাবে। ব্যাকরণ ওই শব্দ, ওই বাক্য গঠন, ওই রীতি রেওয়াজগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়ে দেয় যেটা এই নিয়মে হয়েছে। এই যে কলের গান, ঘাটের মোড়া, তেলে ভাজা, এই শব্দগুলো সৃষ্টি হয়েছে এভাবেই। এইটা যদি আমরা আমাদের তৎপুরুষ সমাসের নিয়ম অনুযায়ী এটা সমাসবদ্ধ পদ করতে যাই, তখন বিভক্তি লোপ করে দিলে কি হবে? কল গান। ঘাটের মোড়া এর বিভক্তি বিলুপ্ত করে দিলে হবে ঘাট মোড়া। এটা হবে তেল ভাজা হবার কথা, ওই আমাদের তৎপুরুষ সমাসের সূত্র অনুযায়ী যে পূর্বপদের বিভক্তি লোপ পায় ওই নিয়ম অনুযায়ী। কিন্তু এটা হবে না এখানে। কেন হবে না? যে মূল শব্দটাই তেলে ভাজা, মূল শব্দটাই কলের গান, মূল শব্দটাই ঘাটের মোড়া। কলের গান হচ্ছে, এখন তো তোমরা একদম ছোট্ট ডিভাইস, একটা চিপ, এতটুকু ছোট্ট একটা মেমোরি কার্ড, এর মধ্যে কত ছবি, ভিডিও, ডাটা, কত কিছু রাখা যায়। কিন্তু এক সময় গান শোনার জন্য যন্ত্র ছিল, একটা মেশিন, এরকম তোমার চুঙার মতো একটা, দেখবা এরকম ছবি আছে, হিজ মাস্টার্স ভয়েস কোম্পানির, ব্রিটেনের কোম্পানি ছিল। রেকর্ড, এরকম রেকর্ড ছিল, রেকর্ড ঘুরে ঘুরে বাজতো, উপরে একটা পিন দিয়ে এরকম একটা বসা দিত, রেকর্ড ঘুরতে থাকতো আর গান বাজতে থাকতো। এই যে যন্ত্র বা মেশিনের সাহায্যে গান বাজে বলে মানুষ সমাজে ওটাকে নাম দিয়ে দিয়েছিল কলের গান। কলের গান শব্দটা ওখান থেকে সৃষ্টি হয়েছে। এই যে করোনা, করোনা শব্দ আমরা আগে কোনোদিন জানতাম না, এখন আমরা সবাই এই মুহূর্তে আমরা করোনায় আবদ্ধ, সব জায়গায় করোনা শব্দ দেখবা যে এই শব্দের একটা ব্যাখ্যা বিশ্লেষণ বা প্রয়োগ আমাদের একসময় ভাষার মধ্যে হয়তো সংযুক্ত হয়ে যাবে, বা সারা পৃথিবীর সব জায়গাতে হয়তো এই শব্দটা সংযুক্ত হয়ে যাবে। ওইরকম কলের গান এইভাবে সৃষ্টি হয়েছিল। আর এইটা একটু বুঝো, ঘাটের মোড়া, এই মোড়া শব্দের অর্থ হচ্ছে লাশ, ডেড বডি। ঘাটের মোড়া কাকে বলে? যদি এটা একটা বাগধারা, তোমার অতি বৃদ্ধ যে ঘাট হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মানুষ মারা গেলে তারা শ্মশানে লাশ দাহ করে। আমাদের মুসলিমরা যেমন কবর দেয়, খ্রিস্টানরা অন্য কায়দায় কবর দেয়, আমরা এক কায়দায় কবরস্থ করি গোরস্থানে বা বাড়িতে। আর ওনাদের হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা তারা দাহ করে, তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সিস্টেম এরকম। তো এই শ্মশানগুলো সাধারণত কোনো নদীর ঘাটে বা কোনো জল মগ্ন স্থান, বিল, ঝিল বা পানি আছে, ওই কারণ লাশ দাহ করবার পরে ছাই বর্ষগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলে দেয়, ওই জন্য সাধারণত ওই ইয়েতে হয়, নদীর তীরে হয়, ওই জন্য শ্মশানকে এরা ঘাট বলে। তো যে বৃদ্ধ, অতি বৃদ্ধ, এটা বাগধারার অর্থ অতি বৃদ্ধ, যে অল্প দিনে, আমাদের মুসলিমরা যেমন করে খুব বুড়ো হয়ে গেলে, ওরকম কেউ যদি কোনো উল্টাপাল্টা বা অনাকাঙ্ক্ষিত কোনো কাজ করে, তখন কি বলে যে এই বেটার এক পা কবরে গিয়ে আছে, এখনো স্বভাব বদলালো না, এরকম বলে। আর ওই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে থেকেও কথাটা ওরকম এসছে, ঘাটের মোড়া কথাটা ওইভাবে এসছে যে একেবারে অতি বৃদ্ধ, কয়েকদিন পরেই ঘাটে যাবে, বা ওই ঘাটে যাওয়ার লাশের মতো হয়ে গেছে, ঘাটে বা শ্মশান ঘাটে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে, ওই থেকে এসছে ঘাটের মোড়া শব্দটি। এভাবে ভাষা সৃষ্টি হয়, এভাবে ভাষা শিখতে হয়। একটু 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 করে নিজের মাতৃভাষাকে শিখতে পারলে এগুলো কাজে লাগবে এবং নিজের কাছেও ভালো লাগবে যে তুমি তোমার মাতৃভাষাটাকে শুদ্ধভাবে বলতে, লিখতে, পড়তে পারো, ভালো জানো, ভালো বুঝো, ভালো ব্যাখ্যা আছে তোমার কাছে। তাহলে তৎপুরুষ সমাসের সব শ্রেণী বিভাগগুলো পড়ানো হয়ে গেল। আমি এখন একদম সংক্ষেপে প্রাদি সমাসটা বুঝাই দিই, তাহলে সমাস শেষ। এই প্রাদি শব্দের অর্থ হচ্ছে প্র যোগ আদি। প্রাদি, এই আদি শব্দের অর্থ হচ্ছে ইত্যাদি। এই আদি মানে কিন্তু একই বানান, মানে প্রথম, আদিম যুগ বা শুরু, অনেক আগের ইনিশিয়াল স্টেজ, যেটা সেটা আমরা আদি বলি। এখানে ব্যাকরণে আদি শব্দের অর্থ এই জায়গাটাতে ইত্যাদি। তো প্রযোগ আদি ইকুয়াল টু প্রাদি শব্দ হয়েছে। তাহলে কি আছে এর মধ্যে? দেখো, প্র আদি উপসর্গ প্রথমে বসে হয়, কি হয়? সমাস হয়। মানে প্র আদি মানে এরকম, প্র আমাদের উপসর্গের
তিন ধরনের উপসর্গ, তৎসম, খাঁটি বাংলা এবং বিদেশি, তিন ধরনের উপসর্গ। সিরিয়ালটা ওইভাবে। এবং প্রথমে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ যে 20টা, তার প্রথমটা প্র উপসর্গ। তাহলে প্র দিয়ে আমাদের উপসর্গ চ্যাপ্টারটাই শুরু হয়েছে, এই জন্য এটাকে লিডার করা হয়েছে। এটার সাথে আরো কিছু আছে, অনু, উপ, প্রতি, এমন কয়েকটা 4-5টা উপসর্গ প্রথমে যুক্ত হয়ে কিছু সমাস সাধিত পদ হয় বাংলা ভাষায়। এই জন্য এগুলোর নাম হচ্ছে প্রাদি সমাস। এক্সাম্পল দিয়ে দেখো, দেখো এই যে বানানটা লক্ষ্য করো, আমরা যে রাইস বলি এটার উচ্চারণ হচ্ছে ভাত, আর এখানে ভাত না, এটার উচ্চারণ ভাত। ভাত মানে উজ্জ্বল, আলোকিত, এনলাইটেন্ড। সকালবেলা যখন প্রভাত হয়, সূর্য উঠে, তখন চারিদিক বিশিষ্ট রূপে, প্রকৃষ্ট রূপে আলোকিত হয়ে যায়, এভাবে হয়েছে। অনুতাপ, অনুতে, অনু একটা উপসর্গ। দেখো অনুতে যে তাপ, অনু, এখানে এগুলো এই যে ব্যাস বাক্যের মধ্যে যে প্রথমে যে উপসর্গটা থাকবে সেটার অর্থটা আবার ব্র্যাকেটে ভেঙে দেখিয়ে দিতে হয় ব্যাস বাক্য বললে। এই অনু শব্দের অর্থ পশ্চাতে, মানে কোনো কাজ করবার পরবর্তী ফিডব্যাক বা ফলো আপ। অনুতাপ শব্দটা কেমনে হয়েছে? এই তাপ মানে তাপ তো হিট, কিন্তু এখানে হচ্ছে কষ্টের বোধ। অনুতে পশ্চাতে তাপ, অনুতাপ কেন? যে আমরা যদি কোনো কাজ করবার পরে আমাদের পরবর্তীতে যে মনে হয় যে কাজটা ঠিক হয়নি, ভুল করেছি, কাজটা অন্যায় হয়ে গেছে, তখন ওই উপলব্ধি, ভুলের উপলব্ধি হওয়ার কারণে আমাদের মধ্যে যে একটা কষ্টের বোধ সৃষ্টি হয়, নিজের কাছে নিজেই বেদনাবিদ্ধ হই, নিজের কাছে খারাপ লাগে, এই জন্য আমরা অনুতপ্ত হই। এই জন্য শব্দটা অনুতাপ হয়েছে। পশ্চাতে, পরে, মানে অনুতে কোনো কাজ করবার পরে গিয়ে আমার মধ্যে খারাপ লাগে, এরকম প্রগতি, প্রবচন, এগুলো প্রাদি সমাসের উদাহরণ। প্র যে প্রকৃষ্ট, যে বচন, প্রবচন। প্র যে গতি, প্র ব্র্যাকেটে প্রকৃষ্ট, যে গতি, প্রগতি। এই প্রগতি প্রবচনে শুধু প্রকৃষ্ট, এটা প্রকৃষ্ট শুধু লিখবা, যে বচন বা যে গতি। আর এটা প্রকৃষ্ট রূপে লিখেছি কারণ প্রগতি, প্রবচন এগুলো একটা বিমূর্ত ধারণা। আর এই প্রকৃষ্ট রূপে এটা একটা দেয়ার ইজ ভিজিবল সামথিং ইজ দেয়ার, সকাল মানে দেখার বিষয় আছে, প্রভাতের একটা রূপ আছে। এই জন্য এই প্রভাতের ক্ষেত্রে প্রয়ের অর্থটা ব্র্যাকেটে প্রকৃষ্ট রূপে লিখতে হবে। আর এইটা এই প্রগতি, প্রবচন এগুলোতে শুধু প্রকৃষ্ট লিখতে হবে। ছোট্ট আর একটু বাকি থাকলো, তোমাদের এত সমাস পড়ালাম, এটাও একটু একটা এক্সাম্পল দিয়ে দিই, এটা খুব সহজ। দেখো যাদের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় সিস্টেমের প্রশ্ন আসবে কলেজ লেভেলে, তাদের কিন্তু এই প্রাদি এবং নিত্য অল্প কিছু সমাস সাধিত শব্দ আছে এই দুটোর মাধ্যমে, কিন্তু এইগুলোর মধ্যে তো প্রায়ই একটা থাকে প্রশ্নে। এই এক্সাম্পলগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিবা। এই দেখো, এটা নিত্য মানে সব সময়, অলওয়েজ। নিত্য বা সব সময় সমাসবদ্ধ অবস্থা আছে বলেই মনে হয়, অর্থাৎ ব্যাস বাক্যে যে রূপ সমাসবদ্ধ পদে অনেকটা একই রূপ। এই যে দেখো অন্নগ্রাম, এটা একটা সমাসবদ্ধ পদের মতোই মনে হয়। অন্নগ্রহ সমাসবদ্ধ পদের মতোই মনে হয়। কেবল দর্শন সমাসবদ্ধ পদের মতোই মনে হয়। দর্শন মাত্র, দর্শন মাত্র, কেবল দর্শন।
এই সমস্ত পদের রূপ আর ব্যাস বাক্যের রূপ একই রকম মনে হয়, অর্থাৎ অলওয়েজ বা সবসময় সমাসবদ্ধ অবস্থায় আছে বলেই মনে হয়। এই জন্য এটার নাম হচ্ছে নিত্য সমাস। যদি নর্মালি আমরা যেভাবে ব্যাস বাক্য করি তাহলে এটা কেমন হওয়ার কথা, গ্রামের অন্তর কিংবা গ্রহের অন্তর এমন হওয়ার কথা, কিন্তু এরকম না। এই নিত্য সমাস সাধিত অল্প পদগুলো এদের ব্যাস বাক্যটা এরকম মনে হয় যেন সমাসবদ্ধ রূপেই আছে। এই হচ্ছে নিত্য সমাস। এবং সমাসের সব শেষ আলোচনা তোমাদেরকে 4টা ক্লাসে বেশ সময় নিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই শুধু গুরু দিয়ে হবে না, শুধু শিক্ষক দিয়ে হবে না। আবার বলি, জীবন তোমার শিখতে হবে, তোমাকে জীবনকে গড়তে হবে তোমাকে। বাবা মা যেমন কষ্ট করে পড়াশোনা করান, স্বপ্ন দেখেন, আমরা শিক্ষকরাও তোমাদের জন্য স্বপ্ন দেখি, তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য দোয়া আশীর্বাদ করি। তোমরা শুধু সমাস না, সমস্ত সাবজেক্ট, বাংলা ব্যাকরণের সব টপিকস এবং বাংলা ফার্স্ট পেপারের যা গদ্য পদ্য যা আছে, অন্য যে বিষয়গুলো আছে সবগুলো সুন্দরভাবে পড়তে হবে। একটু মনোযোগ দিয়ে পড়লে তোমরা সবাই অনেক মেধাবী, তোমরা আগামী দিনের কাণ্ডারি হবে, এই জাতির নেতৃত্ব দিবে, তোমরা আমাদের সমাজকে নেতৃত্ব দিবে, তোমার নিজের জীবনকে তুমি সুন্দর করে করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি সমাস যে পড়ালাম আমি সমাস 4টা ক্লাসে, এই 4টা ক্লাসের ভিডিওগুলো দেখে সমাজটা তোমরা এখন একটু প্র্যাকটিস করলেই এটা তোমাদের আয়ত্ত হবে এবং বাংলা ভাষা সম্পর্কেও তোমাদের জ্ঞানের বিস্তারটা একটু বৃদ্ধি পাবে। অনেক ধন্যবাদ।